সামনেই স্বাধীনতা দিবস। ভাবছিলাম কি ভিডিও বানানো যায়। তারপর দেখলাম ইতিহাসের পাতা থেকে মুছে যাওয়া এই বিপ্লবীকে নিয়ে আজ পর্যন্ত সেভাবে কিছু বলাই হয়নি। আপনি যদি এস এস রাজামৌলি পরিচালিত আর সিনেমাটি দেখে থাকেন, তাহলে নিশ্চয়ই মনে আছে রামচরণ অভিনীত সেই চরিত্রটা, যে একাই ব্রিটিশদের বিশাল বাহিনীর সামনে দাঁড়িয়ে যেত, আগুনের মধ্য দিয়ে ঘোড়া নিয়ে ছুটে যেত আর বন্দুকের সামনে মুখ চিতিয়ে দাঁড়াতো। মানে আর এর সেই রাম, তিনি কি সত্যি এমন ছিলেন? তিনি কি সত্যি একাই ব্রিটিশ সেনাদের সঙ্গে লড়াই করতেন? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, যে মানুষটাকে আমরা সিনেমায় একটা সুপার হিরোর মতো দেখেছি, বাস্তবে সেই মানুষটা আসলে কে ছিলেন? আদিবাসীদের নিয়ে ব্রিটিশদের জঙ্গল আইনের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ শুরু করেছিলেন এই মানুষটি। তার নাম ছিল আল্লুরি সীতারামা রাজু। কারণ বাস্তবের আল্লুরি সীতারামা রাজুর গল্প সিনেমার থেকেও কম রোমাঞ্চকর নয়, বরং আরো অনেক বেশি ভয়ঙ্কর। কারণ তার শত্রু ছিল একটা গোটা ব্রিটিশ সাম্রাজ্য, আর তার অস্ত্র ছিল একটা জঙ্গল, আর সেই জঙ্গলের মানুষের বিশ্বাস। প্রথমেই একটা কথা পরিষ্কার করে নেওয়া দরকার, আর সিনেমাটি ইতিহাসের হুবহু পুনর্নির্মাণ কিন্তু নয়। সিনেমায় আল্লুরি সীতারামা রাজু এবং কোমারাম ভীমকে একসঙ্গে দেখানো হয়েছে বটে, এবং তাদের মধ্যে এক অসাধারণ বন্ধুত্ব তৈরি করাও হয়েছে, কিন্তু বাস্তবে তাদের দুজনের জীবন ও সংগ্রামের পথ এক ছিল না। আর আসলে তাদের মতো দুই বাস্তব বিপ্লবী চরিত্রকে নিয়ে তৈরি করা একটা হিস্টোরিক্যাল ফিকশন মাত্র। কিন্তু সিনেমার পর্দার বাইরে আল্লুরি সীতারামা রাজু সত্যি ছিলেন, আর তিনি সত্যি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটি সশস্ত্র বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। আর সেই বিদ্রোহের নাম ছিল রাম্পা রেবিলিয়ান। আর সেই গল্প শুরু হয় দক্ষিণ ভারতের এক পাহাড়ি জঙ্গল থেকে। 1897 সালের 4 জুলাই পশ্চিম গদবরী জেলার মোগাল্লু গ্রামে জন্মগ্রহণ করেন এই রাজু। রাজুর পরিবার কশ্যপ বর্ণের এবং তার পিতার নাম ছিল রামচন্দ্র রাজু। রাজু ছোটবেলায় মিশন স্কুলে ভর্তি হন। পিতার 1908 সালে মৃত্যুর পর তার পরিবার আরো দরিদ্র হয়ে পড়ে। ফলত রাজু পড়াশোনা বন্ধ করে জঙ্গল ও আশেপাশের গ্রামগুলোতে যাত্রা করে ধর্মাচরণ করেন। তাঁর গুণাবলী ছিল কঠোর সাধুতা, জ্যোতিষ ও আয়ুর্বেদ বিদ্যা এবং পশুস্পর্শী কৌশল, যা পাহাড়ি জনগণের কাছে তাঁকে এক প্রকার দিব্য মানুষ করে তুলেছিল। তিনি মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত ছিলেন। 1920-র দশকে জাতীয়তাবাদী আন্দোলনের বাণী ছড়াতে তিনি মুগ্ধ হয়ে আদিবাসীদের খাদি পরতে এবং মদ্যপান ছাড়তে উদ্বুদ্ধ করেছিলেন। তবে তিনি বিশ্বাস করতেন, ব্রিটিশদের ভারত থেকে তাড়াতে শুধু অহিংস আন্দোলন নয়, অস্ত্রের প্রয়োজন। ধর্ম, আধ্যাত্মিকতা, প্রকৃতি এবং মানুষের জীবন সম্পর্কে তার আগ্রহ ছিল গভীর। তরুণ বয়সে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন, আর এই ঘোরাঘুরির সময় তাঁর পরিচয় হয় পাহাড়ি ও আদিবাসী মানুষের জীবনযাত্রার সঙ্গে। তিনি দেখতে পান ব্রিটিশদের 1882 সালের মাদ্রাজ ফরেস্ট অ্যাক্টের কারণে আদিবাসীদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। যে মানুষগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে জঙ্গলকে নিজেদের ঘর হিসাবে ব্যবহার করে এসেছে, তারাই ধীরে ধীরে ব্রিটিশ শাসনের নানা আইন ও প্রশাসনিক ব্যবস্থার চাপে নিজেদের জমি, জীবিকা এবং স্বাধীনতা ক্রমশ হারাচ্ছেন। আর এখান থেকেই বদলে যেতে শুরু করে রাজুর জীবন। ব্রিটিশ শাসনের সময় জঙ্গলের উপর সরকারি নিয়ন্ত্রণ ক্রমশ বাড়তে থাকে। বন আইন ও প্রশাসনিক বিধিনিষেধের ফলে বহু স্থানীয় মানুষ তাদের পুরনো জীবিকা থেকে বাধার মুখে পড়ে। বিশেষ করে পডু কাল্টিভেশন, অর্থাৎ জঙ্গল পরিষ্কার করে নির্দিষ্ট জায়গায় চাষ করার প্রচলিত পদ্ধতি নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে। আর শুধু তাই নয়, স্থানীয় মানুষের উপর বিভিন্ন ধরনের প্রশাসনিক চাপ, জোরপূর্বক শ্রমের দাবি এবং অত্যাচারের অভিযোগও ক্রমশ জমতে থাকে। যে জঙ্গল ছিল তাদের জীবন, সেটাই ধীরে ধীরে হয়ে উঠল ব্রিটিশ আইনের অধীনে নিয়ন্ত্রিত এক এলাকা। আর তখনই রাজু বুঝলেন, শুধু অভিযোগ করে আর কোনো লাভ হবে না, প্রতিরোধ করতে হবে। তিনি কোয়া এবং গোন্ড উপজাতির মানুষকে একত্রিত করেন এবং ব্রিটিশদের শোষণের বিরুদ্ধে লড়াই করবার জন্য প্রস্তুত করেন। আদিবাসীরা তাকে ভালোবেসে মান্নাম বিরোধু, মানে জঙ্গলের নায়ক, এই উপাধিও প্রদান করেন। 1922 সাল অন্ধ্রের পাহাড়ি অঞ্চলে শুরু হলো এক সশস্ত্র বিদ্রোহ, ইতিহাসে এটি পরিচিত রাম্পা রেবিলিয়ান অথবা মান্নাম রেবিলিয়ান নামে।
আর এই আন্দোলনের অন্যতম প্রধান নেতা ছিলেন আল্লুরি সীতারামা রাজু। আর তার সঙ্গে যোগ দিয়েছিলেন বহু স্থানীয় আদিবাসী যোদ্ধা। তাদের কাছে কোনো আধুনিক অস্ত্র ছিল না, ব্রিটিশদের মতো কোনো প্রশিক্ষিত সেনাবাহিনীও ছিল না, কিন্তু আল্লুরি সীতারামা রাজু এটা জানতেন জঙ্গলই হতে পারে তাদের সব থেকে বড় অস্ত্র। 1922 সালের আগস্টে বিদ্রোহীরা ব্রিটিশ পুলিশ স্টেশনগুলো যেমন চিত্তাপল্লী, কৃষ্ণদেবী পেট আক্রমণ শুরু করে। তাদের উদ্দেশ্য ছিল খুব গুরুত্বপূর্ণ, সেটি ছিল অস্ত্র সংগ্রহ করা। কারণ রাজু বুঝেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়তে হলে ব্রিটিশদের অস্ত্রই একদিন তাদের বিরুদ্ধে ব্যবহার করতে হবে। একের পর এক আক্রমণে বিদ্রোহীরা অস্ত্র দখল করতে থাকে, আর এরপর শুরু হয় এক ভয়ঙ্কর গেরিলা যুদ্ধ। রাজু ও তার সঙ্গীরা জঙ্গলের পথ ব্যবহার করতেন। হঠাৎ আক্রমণ, তারপর হঠাৎ অদৃশ্য। একটা গোপন রিপোর্টে দেখা যায় 3 দিনে 3টি থানায় হামলা চালিয়ে 26টি থানার কার্বিন এবং 2500 রাউন্ড গুলি লুট করা হয়েছিল। ব্রিটিশ নিরাপত্তা বাহিনীর দৈনিক রিপোর্ট এবং মামলা নথি থেকে জানা যায় 25শে সেপ্টেম্বরের ডামানাপল্লী হামলায় 2 সহকারী ম্যাজিস্ট্রেট নিহত হন। ব্রিটিশ সেনারা যখন পৌঁছতো তখন সেখানে হয়তো পড়ে থাকতো শুধু রাজু এবং তার সঙ্গীদের পায়ের ছাপ। ব্রিটিশদের কাছে রাজু তখন শুধু একজন বিদ্রোহী ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন এক অদৃশ্য আতঙ্ক। ব্রিটিশদের অবস্থা অনেকটা এমন হয়েছিল যে রাজুকে জীবিত বা মৃত ধরার জন্য তৎকালীন সময়ে 10,000 টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল। ব্রিটিশ সরকার এবার বিশাল অভিযান শুরু করলো। জঙ্গলে পাঠানো হলো প্রশিক্ষিত সেনা ও পুলিশ। উদ্দেশ্য একটাই, আল্লুরি সীতারামা রাজুকে গ্রেপ্তার করতেই হবে। কিন্তু সমস্যা ছিল, রাজু জঙ্গলকে চিনতেন। কোন পথ কোথায় যায়, কোন নদী কোথায় যায়, কোন পাহাড় কোথায় রাত কাটানো যায়, এসব জানতেন তিনি এবং তার সঙ্গীরা। ফলে ব্রিটিশ বাহিনী যত এগোতো রাজু ততটাই তাদের চোখের আড়ালে চলে যেতেন। ব্রিটিশরা রাজুকে খুঁজছিল একজন মানুষ হিসাবে, কিন্তু রাজু তখন লুকিয়েছিলেন পুরো একটা ভূখণ্ডের মধ্যে। তবে এই লড়াই সহজ ছিল না। ব্রিটিশ বাহিনী ধীরে ধীরে বিদ্রোহ দমন করতে শুরু করে। অনেক বিদ্রোহী গ্রেপ্তার হন, অনেকে প্রাণ হারান। রাজুর চারপাশের প্রতিরোধও ক্রমশ দুর্বল হতে থাকে। প্রায় 2 বছর ধরে চলা এই সংঘর্ষ শেষ পর্যন্ত ব্রিটিশদের সামরিক শক্তির সামনে টিকতে পারেনি। কিন্তু রাজু তখনও ধরা দেননি। অবশেষে দীর্ঘদিন পালিয়ে থাকার পর ব্রিটিশ বাহিনী রাজুকে ধরে ফেলে। 1924 সালের 7ই মে মাত্র 27 বছর বয়সে তিনি শহীদের মৃত্যুবরণ করেন। ইংরেজরা তাকে একটি গাছের সঙ্গে বেঁধে নির্মমভাবে গুলি করে হত্যা করে। একজন তরুণ যিনি চাইলে নিজের জীবন অন্যভাবে কাটাতেই পারতেন, কিন্তু তিনি বেছে নিয়েছিলেন এমন একটা পথ যেখানে সামনে ছিল শুধুই বিপদ। স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতের বিভিন্ন স্মৃতিস্তম্ভ এবং গণমানসে আল্লুরি সীতারামা রাজুর খ্যাতি ব্যাপকভাবে টিকে আছে। 1986 সালে তার স্মরণে ভারতীয় ডাক বিভাগ বিশেষ ডাকটিকিট জারি করে। পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশ সীমান্তের কাছে প্রতিমা রাম দাসের নির্মিত ভাস্কর্যে তার প্রতিকৃতি এবং বিশাখাপত্তনমে বিশেষ স্মৃতিস্তম্ভ রয়েছে। 2022 সালে অন্ধ্রপ্রদেশ সরকার তার নামে নতুন জেলাও ঘোষণা করেছে। কেন্দ্র সরকার 2017 সালে তাকে সম্মান জানিয়ে সংসদের প্রাঙ্গণে একটি মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু অন্ধ্রপ্রদেশের এই মহান বিপ্লবী এবং উপজাতীয় নেতার সম্পর্কে বলেছিলেন, রাজু ছিলেন সেই অল্প কয়েকজন বীরের মধ্যে একজন যাদের আঙুলে গোনা যায়। গান্ধীজি বলেছিলেন, দেশের যুব সমাজ যেন শ্রীরাম রাজুর সাহসিকতা, বীরত্ব, ভক্তি ও কর্মদক্ষতা নিজেদের মধ্যে গড়ে তোলে। যদিও গান্ধীজি এই বীরত্বকে অহিংস উপায়ে দেশের কাজে লাগানোর কথা বলেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বোস উল্লেখ করেছিলেন, রাজুর সংকল্প ছিল অত্যন্ত তীব্র এবং জনগণের জন্য তার অতুলনীয় সাহস ও আত্মত্যাগ ইতিহাসের পাতায় তার স্থান চিরস্থায়ী করে রাখবে। আল্লুরি সীতারামা রাজুর বিদ্রোহ হয়তো ব্রিটিশ সাম্রাজ্যকে ভেঙে দিতে পারেনি, কিন্তু তার লড়াই একটা গুরুত্বপূর্ণ সত্যিকে সামনে নিয়ে এসেছিল। ভারতের স্বাধীনতার লড়াই শুধু শহরের রাস্তায়, সভায়, সংবাদপত্রে কিংবা বড় নেতাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এই লড়াই পৌঁছে গিয়েছিল পাহাড়ে, জঙ্গলে, দূরবর্তী আদিবাসী গ্রামেও। আর সেই লড়াইয়ে অস্ত্র হাতে দাঁড়িয়েছিল এমন একজন মানুষ যাদের ইতিহাসের পাতায় অনেক সময় জায়গাই দেওয়া হয়নি। আল্লুরি সীতারামা রাজু ছিলেন সেই প্রতিরোধের এক প্রতীক। ভারতের স্বাধীনতা দিবসের এই মাসে এই বীরদের জয়গাথা সবার সঙ্গে শেয়ার করুন।
ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।